নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। খবরদার, তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না। কালকুঠরি থেকে কিছু দূরে এক সৈনিক গর্জে উঠল। আচ্ছা, তো তো কি তুমি আমাকে ঠেকাবে? বলার সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী খুব দ্রুত সৈনিকের উপর আক্রমণ করে তার গলা মুচড়ে দিল আর নিজের ঘুমটা সামলে নিয়ে রাজ উদ্যানের দিকে যেতে লাগলো, যেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত আতশবাজির খেলা চলছিল। সেখানে চন্দ্রাবতী কিছুটা দূরে থমকে দাঁড়িয়ে দেখল বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা উদ্যানে হাজির হয়েছে পাটরানী মোহিনীর জন্মদিন পালন উৎসবে সামিল হওয়ার জন্য। আর সবার মাঝখানে মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিং তার প্রিয় পাটরানী মোহিনীর সঙ্গে বসে সঙ্গীতের আনন্দ গ্রহণ করছেন। বীরেন্দ্র প্রতাপকে দেখে চন্দ্রাবতী বদলার আগুনে জ্বলতে লাগল। তার মাথায় কিভাবে বদলা নেবে সেই চিন্তা একের পর এক চলতে লাগলো। পিছন থেকে সোনালের হাঁপানো স্বর তার কানে এলো, মহারানী মা, আমার কথা শুনুন। আপনি যদি উদ্যানে প্রবেশ করেন তাহলে অনর্থ হয়ে যাবে। মহারাজ, আপনার সঙ্গে সঙ্গে আমাকেও শুলে চড়াবেন। ফিরে চলুন, ফিরে চলুন মহারানী মা। চন্দ্রাবতী পিছন ফিরে দেখল এবং ধমক দিয়ে বলল, সোনাল, আমাকে আটকানোর চেষ্টাও করো না। তোমার আনুগত্য শুধুমাত্র আমার প্রতি হওয়া উচিত। সোনাল কোনো জবাব দেওয়ার আগে একটা স্ত্রী কণ্ঠ ধ্বনিত হলো, আহা হা হা, তো আমাদের বোকা মহারানী কালকুঠরি থেকে বাইরে চলে এসেছে। তো চন্দ্রাবতী দেখল মহারাজ বীরেন্দ্র প্রতাপের আর এক পাটরানী সুরেলা সামনে থেকে কোমর দুলিয়ে দুলিয়ে তার দিকেই আসছে। চন্দ্রাবতী তাকে উপেক্ষা করে রাজ উদ্যানের দিকে এগোতে লাগলো। তখন সুরেলা বলল, আচ্ছা চন্দ্রাবতী, বিনা নিমন্ত্রণে রাজ উদ্যানে কেন যাচ্ছ তুমি? নিজের জন্য নতুন প্রেমে খুঁজতে বুঝি? এই ঠাট্টা চন্দ্রাবতী বরদাস্ত করতে পারল না। ও নিজের মুখ থেকে ঘোমটা সরল এবং সুরেলার মতোই তাকে বিদ্রুপ করে বলল, সুরেলা, তোমাকে বোধহয় কেউ বলেনি তোমার নামই শুধু সুরেলা, কিন্তু তোমার গলার আওয়াজ কাকের থেকেও কর্কশ। সুন্দর হলেও এবং দামি দামি গয়না পরলেও সুরেলা নিজের গলার আওয়াজের জন্য অন্য সব পাটরানীর থেকে নিজেকে খুব ছোট মনে করত, খুব হীনমন্যতা বোধে ভুগত। চন্দ্রাবতী তার কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে দিল। চন্দ্রাবতীর উপর ঝাঁপিয়ে পড়ল সুরেলা, কিন্তু চন্দ্রাবতী খুব জোরে ওর হাত মচকে দিয়ে পিঠের সঙ্গে লাগিয়ে দিল। সুরেলা নিজের দাসীকে বলল, আহ, আমার হাত! আরে বেওকুফ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস? যা, তাড়াতাড়ি যা, মহারাজকে খবর দে। দাসী ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি রাজ উদ্যানের দিকে দৌড়লো। এদিকে সুরেলার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই চন্দ্রাবতীর নতুন রূপ দেখে অবাক হয়ে গেল। সুরেলা ঝংকার দিয়ে বলে উঠল, চন্দ্রাবতী, কে হলো তোমার? এত সাহস আর হঠাৎ এমন হাতির মতো শক্তি কোথা থেকে এলো তোমার মধ্যে? ছাড়ো, আমার হাত ছাড়ো। কিন্তু চন্দ্রাবতী কোনোভাবেই সুরেলার হাত ছাড়ার জন্য তৈরি ছিল না। সোনাল জানত রাগী রাজা চন্দ্রাবতীর এই অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ডও দিতে পারে। এই জন্য সে সুরেলাকে চন্দ্রাবতীর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু চন্দ্রাবতী সুরেলার কানে দাঁত পিষতে পিষতে বলল, সুরেলা, 2 বছর ধরে আমি তোমাদের সবাইয়ের বদমাইশি বরদাস্ত করেছি, শুধু এই জন্যে যে তোমাদের আসল চেহারা দেখতে পাবো। কিন্তু এখন ইটের জবাব আমি পাটকেল দিয়ে দেব।
চন্দ্রাবতীর রাগ তখনও শান্ত হয়নি। তখনই সোনাল ভয় পেয়ে নিজের বুকের উপর হাত রেখে বলল, হায় হায়, কি হবে মহারানী মা, মহারাজ যে এদিকেই আসছেন। সঙ্গে সঙ্গে সুরেলার হাত ছেড়ে সে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল, মাথার ঘোমটাটা টানল। বীরেন্দ্র প্রতাপ মোহিনীর সঙ্গে ছড়ে জোরে পা চালিয়ে ওদের দিকেই আসছিল। বীরেন্দ্র প্রতাপকে কাছে আসতে দেখে সুরেলা কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, ভালো হয়েছে আপনি ঠিক সময় এসে পড়েছেন, না হলে তো এ রাজ আমার মেরেই ফেলতো। আপনি একে কালকুঠুরিতে বন্দি হওয়ার শাস্তি দিয়েছিলেন, আর ওখানে কেমন ঘুরছে, তার উপর আমার হাত ভেঙে দিয়েছে। চন্দ্রাবতীর দিকে ইশারা করে বলল। চন্দ্রাবতী শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তা দেখে বীরেন্দ্র প্রতাপ রুক্ষভাবে বলল, চন্দ্রাবতী, তুমি এখানে কি করছো? তোমাকে না আমি কালকুঠুরিতে দিয়েছিলাম? আর সুরেলা কি বলছে? তুমি ওর সাথে দুর্ব্যবহার করার সাহস পাও কোথা থেকে? চন্দ্রাবতী আত্মবিশ্বাসের সঙ্গে বলল, মাফ করবেন মহারাজ, এই সুরেলা আমাকে সর্বসমক্ষে গালিগালাজ দিচ্ছিল, তাই আমার রাগ এসে যায়। তাই একজন রাজকুমারী যা করে আমি তাই করেছি। আর কালকুঠুরির বাইরে আসার কথা? আজ রানী মোহিনীর জন্মদিন। প্রতিবেশী রাজ্য থেকে রাজারা জন্মদিনের অভিনন্দন দিতে এসেছে, সেখানে বিক্রমগড়ের মহারানী কেনই বা আসবে না? বীরেন্দ্র প্রতাপ গর্জে উঠে বললেন, চুপ করো, দিনে দিনে তোমার মূর্খতা বেড়েই চলেছে। তুমি মহারানী ছিলে, এখন শুধুমাত্র একজন বন্দী। আর আমার আদেশের বিরুদ্ধে কে তোমাকে কালকুঠুরি থেকে বাইরে আসতে দিয়েছে? সোরাল, তোমাকে তো এর পাহারায় বসিয়েছিলাম। বীরেন্দ্র প্রতাপের এই কথার জবাব সোনালের কাছে ছিল না, সেজন্য সে চোখ নামিয়ে নেয়। গোলমালের শব্দে ভিড় ক্রমশ বেড়েই চলছিল। মোহিনী এই সুযোগের সদ্ব্যবহার করে আস্তে আস্তে বলল, মহারাজ দেখুন, অন্যান্য রাজ্যের লোক এখানে জমা হচ্ছে। চন্দ্রাবতীর এই আচরণের জন্য আপনার আর বিক্রমগড়ের বদনাম হবে, সেই জন্য আপাতত ওকে ভিতরে আসতে দিন। রাজা বীরেন্দ্র প্রতাপ সিং এর তার প্রিয় রানীর পরামর্শ শুনে ভালো লাগলো। রুক্ষ গলায় চন্দ্রাবতীকে বলল, ঠিক আছে, তুমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারো, কিন্তু কোনো গন্ডগোল করবে না, না হলে তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি থেকে রেহাই দেব না। মোহিনী তীক্ষ্ণ নজরে চন্দ্রাবতীর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে রাজ উদ্যানে রাজার সঙ্গে প্রবেশ করল। ওর কোনো আন্দাজই ছিল না চন্দ্রাবতী কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করছিল। কিছুক্ষণের মধ্যে চন্দ্রাবতী আর সোনাল বাকি লোকেদের মতো রাজ উদ্যানে গান বাজনার আনন্দ উপভোগ করতে থাকে। সোনাল চন্দ্রাবতীর দিকে তাকিয়ে দেখে চন্দ্রাবতী মহারাজ ও মোহিনীর দিকে একভাবে তাকিয়ে আছে। ভয় পেয়ে সোনাল বলে, কি ভাবছেন মহারানী মা? কোথাও কোনো গন্ডগোল করার মতলব নেই তো আপনার? চন্দ্রাবতী ওর দিকে না তাকিয়ে আস্তে করে বলল, তুমি চিন্তা করো না সোনাল, আমার মতলব কেউ বুঝতে পারবে না, আর তোমারও কিছু হবে না। বলতে বলতে চন্দ্রাবতীর নজর পড়ল গানের দলের উপর। গায়ক ও নর্তকীরা নাচতে নাচতে মহারাজ ও মোহিনীর কাছে এসে পড়েছিল। অনুষ্ঠানের চরম পর্যায়ে চলছিল। নর্তকী নিজের নৃত্য প্রদর্শনের মাধ্যমে মহারাজকে আকর্ষণ করছিল। হঠাৎ তখনই সকল গানের দলের লোকেরা বীরেন্দ্র প্রতাপের চারদিকে গোল হয়ে ঘুরছিল। চন্দ্রাবতীর নজর গানের দলের লোকের হাতের দিকে স্থির হয়েছিল। সে হঠাৎ কিছু দেখে জোরে চেঁচিয়ে উঠল, না! আর নিজের জায়গা থেকে লাফ দিয়ে উঠে বীরেন্দ্র প্রতাপের দিকে দৌড় দিল। ওর চেঁচানোর শব্দ শুনে যে সারেঙ্গি বাজাচ্ছিল তার হাত কেঁপে উঠল এবং হঠাৎ সারেঙ্গির মধ্যে লুকোনো পাতলা তলোয়ার বার করে সে বীরেন্দ্র প্রতাপের উপর ঝাঁপিয়ে পড়ল।
ততক্ষণে চন্দ্রাবতী চিতা বাঘের মতো দৌড়ে বীরেন্দ্র প্রতাপকে নিজের সাথে জড়িয়ে ধরে টেনে সিংহাসনের নিচে গড়িয়ে পড়ে গেল। হঠাৎ হওয়া এই আক্রমণের জন্য বীরেন্দ্র প্রতাপ প্রস্তুত ছিল না। সে স্তম্ভিত হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে চন্দ্রাবতী নিজের থেকে তাকে দূরে ঠেলে দিয়ে বলে উঠল, সাবধান মহারাজ, এরা আপনাকে হত্যা করতে চায়। বীরেন্দ্র প্রতাপ চন্দ্রাবতীর নতুন রূপ দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে যে সারেঙ্গি বাজাচ্ছিল তার প্রথম আক্রমণ বিফল হয়, সে হকচকিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে তার সঙ্গী সাথীরাও তলোয়ার বার করে বীরেন্দ্র প্রতাপ ও মোহিনীর দিকে এগোতে থাকে। মোহিনী প্রচন্ড ভয় পেয়ে যায়। একজন আক্রমণকারী তলোয়ার নিয়ে মোহিনীর দিকে এগিয়ে আসে এবং এক হাতে মোহিনীর চুলের মুঠি ধরে তার গলায় তলোয়ার বসাতে যায়। কিন্তু ঠিক সেই সময় বীরেন্দ্র প্রতাপ খুব জোরে ধাক্কা মেরে আক্রমণকারীকে মেঝেতে ফেলে দেয়। এতক্ষণে রাজার সৈন্যরা সেখানে পৌঁছে যায় এবং সমস্ত আক্রমণকারীদের বন্দী করে নেয়। বীরেন্দ্র প্রতাপ সারেঙ্গি বাদকের গালে খুব জোরে এক চড় মেরে দেয়, কিন্তু সে ভয় পাওয়ার বদলে পাগলের মতো জোরে জোরে হাসতে থাকে। রাজা বীরেন্দ্র প্রতাপ গর্জন করে বলে উঠলেন, তোর এত বড় সাহস, তুই মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিং এর উপর হামলা করার সাহস পাস? বল, কে পাঠিয়েছে তোকে? না হলে এক্ষুনি তোর গলা কেটে ফেলব। আক্রমণকারী সঙ্গীরা সৈনিকদের হাত থেকে নিজেদের ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সারেঙ্গি বাদক অনবরত হেসেই চলেছিল। বীরেন্দ্র প্রতাপ সিং যখন আবার তাকে চড় মারে, তখন সে অন্য ভাষায় কি সব আজে বাজে বলতে শুরু করল। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের কাছে এসে বলল, এ অন্য কোনো দেশের ভাষা বলছে মহারাজ, একে মেরে কিছু লাভ হবে না। কোনো দোভাষী লোকের মাধ্যমে এর কাছ থেকে সত্যি কথা জানতে হবে। চন্দ্রাবতীর কথা শেষ হতে না হতেই রাজ উদ্যানের চারিদিকে ছুটাছুটি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। মোহিনী নিজের গলা ধরে উদ্যানের মাটিতে পড়ে গেল। সৈনিকরা দৌড়ে মোহিনীর কাছে এসে পৌঁছল। একজন সৈনিক মোহিনীর গলা থেকে বেরোনো রক্ত দেখে ভয়ে বলল, শত্রুর তলোয়ারের বিষ লাগানো ছিল মহারাজ। বিষের নাম শুনে বীরেন্দ্র প্রতাপ অস্থির হয়ে উঠল। সে মোহিনীর গলা ভালো করে পরীক্ষা করে দেখল, গলার বাঁ দিকে তলোয়ার ছুঁয়ে বেরিয়ে গেছে, সেখানে গভীরভাবে কেটে গেছে, আর সেখান থেকেই গলগল করে রক্ত বেরোচ্ছিল। মোহিনী ব্যথায় ছটফট করতে করতে বলল, আহ আহ মহারাজ, মহারাজ, খুব ব্যথা করছে মহারাজ, মনে হচ্ছে পুরো শরীর। কামিনীর কথা শেষ হওয়ার আগেই ওর গলা একদিকে হেলে পড়ল। চারিদিকে হট্টগোল চেঁচামেচি শুরু হয়ে গেল। দাসীরা হায় হায় করতে থাকলো আর কিন্নররা বুক চাপড়াতে থাকলো। বীরেন্দ্র প্রতাপ সঙ্গে সঙ্গে মোহিনীর মাথা নিজের কোলে নিয়ে গালে আস্তে আস্তে চড় মারতে থাকলো। এর মধ্যেই চন্দ্রাবতী মোহিনীর নাকের কাছে আঙুল দিয়ে বলল, এ বেঁচে আছে, এখন শুধু অজ্ঞান হয়ে আছে, এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। বীরেন্দ্র প্রতাপ ছটফট করে বলে, এই বদমাশদের আমি ছাড়বো না, কিন্তু তার আগে আমার রানীর প্রাণ বাঁচাতে হবে। সৈনিকরা, এক্ষুনি একে তুলে রানী মহলে নিয়ে চলো। মোহিনীকে ওর মহলে বিছানায় শুইয়ে দেওয়া হলো। রাজ্যের সমস্ত বড় বড় বৈদ্য হাকিম নিজের মতো করে পরীক্ষা করলো। বীরেন্দ্র প্রতাপ ঘাবড়ে গিয়ে এদিক ওদিক পায়চারি করতে লাগলো। রাজবৈদ্য মোহিনীর চোখ খুলে দেখলো, তারপর ওর নাড়ি দেখে শোকাহত হয়ে বলল, মহারাজ, আমার বলতে খুব দুঃখ হচ্ছে, রানীমাকে এক বিশেষ ধরনের বিষ দেওয়া হয়েছে, যেটা কিছুক্ষণের মধ্যেই ওনার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে গেছে। তখনই অন্য বৈদ্য চিন্তিত হয়ে বলল, হ্যাঁ মহারাজ, ওনার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে, যদি তাড়াতাড়ি ওনাকে বিষের ওষুধ না দেওয়া হয়
আমার ভয় হচ্ছে, তাহলে ওনাকে আমরা হয়তো। বলতে বলতে বৈদ্য হঠাৎই চুপ হয়ে যায়। কোনো দুর্ঘটনার আশঙ্কায় বীরেন্দ্র প্রতাপ দু হাত দিয়ে বৈদ্যের গলার কাপড় চেপে ধরে রেগে গিয়ে বলল, কি হবে, কি হবে ওর? পুরো কথা বলো বৈদ্য। বীরেন্দ্র প্রতাপের রক্তচক্ষু দেখে বৈদ্য ভয়ে কাঁপতে লাগলো। আতঙ্কিত হয়ে বলল, মহারাজ, আমার ভয় হচ্ছে যে রানীমা কালকে সূর্য আর দেখতে পাবেন না। বৈদ্যর কথা শুনে রানী মহলে নীরবতা নেমে আসলো। বীরেন্দ্র প্রতাপ এই কথা শুনে বৈদ্যকে দূরে ঠেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল, অকর্মান্য, তোমরা সবাই অকর্মান্য। কেমন বৈদ্য তোমরা? আমার মোহিনীর প্রাণ বাঁচাতে পারছো না, বিষ নিরাময়ের উপায় নেই কেন? তাহলে কেমন বৈদ্য তোমরা? কেমন বিষ এটা? এটা তো কোনো মানুষই বানিয়েছে নাকি? বলতে বলতে বীরেন্দ্র প্রতাপের নজর রাজবৈদ্য অতনুর উপর গিয়ে পড়ল। ওকে ধমক দিয়ে সে বলে উঠল, রাজবৈদ্য, রাজবৈদ্য অতনু, আমার মোহিনী কালকে সূর্য দেখবে। যা করার করো, যা আনবার আনাও, রাজকোষের সমস্ত ঐশ্বর্য লাগিয়ে দাও, কিন্তু আমার মোহিনীর কিছু যেন না হয়। বৈদ্য মাথা নিচু করে দুঃখের সঙ্গে বলল, আমি আমি নিজেই তো তাই চাই মহারাজ। আমার ক্ষমতায় থাকলে নিজের প্রাণ দিয়েও রানীমার প্রাণ বাঁচাতাম, কিন্তু আমি কিছুই করতে পারবো না। শুধু আমি কেন মহারাজ, কেউই কিচ্ছু করতে পারবে না। এটা এটা খুবই প্রাণঘাতী বিষ। এদিকে যখন রাজার সঙ্গে বৈদ্যর কথা চলছিল, তখন চন্দ্রাবতী মোহিনীর ঘরে এসে ঢুকল। সেখানে উপস্থিত বৈদ্য হাকিমরা যখন চন্দ্রাবতীকে দেখে নাক সিটকাচ্ছিল, তখন সে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের কাজ করতে লাগলো। সে মোহিনীর নাড়ি পরীক্ষা করে ওর গলায় হাত দিয়ে বলল, আমি একে বাঁচাতে পারি। সবার নজর চন্দ্রাবতীর দিকে গিয়ে পড়ল। বীরেন্দ্র প্রতাপ রাজবৈদ্যকে ছেড়ে চন্দ্রাবতীর উপর চেঁচিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই সময়ে তুমি মূর্খের মতো আচরণ করবে? বড় বড় হাকিম বৈদ্য কিছু করতে পারছে না, আর তুমি কি করবে? তুমি ওকে সারিয়ে তুলবে? সরো ওখান থেকে, সরো। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের চোখে চোখ রেখে বলল, ওর বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, কিন্তু আমার ভরসা আছে এই বিষ নিরাময়ের উপায় আমি বানাতে পারবো। কিন্তু তার বিনিময়ে আপনাকে আমার একটা শর্ত মানতে হবে। ওরা কারা যারা বীরেন্দ্র প্রতাপ আর মোহিনীর উপর হামলা করেছিল? সত্যি কি মোহিনীর প্রাণ চন্দ্রাবতী বাঁচাতে চায়? মহারাজ বীরেন্দ্র প্রতাপের সামনে কেমন শর্ত রাখতে চলেছে চন্দ্রাবতী? জানার জন্য শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনি চ্যানেলে।